আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আজকে আমার ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, তা আমার ভিডিওর আজকের টপিকটা হচ্ছে যারা প্রথম প্রফেশনাল পরীক্ষা দিবে কিছুদিন পরে নভেম্বরে, হয়তো নভেম্বর প্রথম বা মধ্য উইকে হইতে পারে এটা। তো স্পেশাল হচ্ছে চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটি আন্ডারে যতগুলো মেডিকেল কলেজ আছে, তো এদের নিয়ে আমি আজকে কথা বলবো কি অবস্থা, কি করা যায় এবং কিভাবে পরীক্ষা দিলে মোটামুটি পাশ করা যায় এবং একটা ভালো রেজাল্ট করা যায়। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। তো আমার এই ভিডিওটা, এই কথাগুলো সবার জন্য গুরুত্বপূর্ণ। যে পাশ করতে চায় তার জন্য গুরুত্বপূর্ণ এবং যে অনার্স পাইতে চায় তার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আমি একটু যদি বলি, আমি আমার কথাগুলো আবার বলতেছি। এখানে বিভিন্ন মেডিকেল বেদে কিন্তু এগুলো চেঞ্জ হবে। তো আমি চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটি আন্ডারে যারা পরীক্ষা দিবে, যেহেতু সবগুলো মেডিকেলের এখানে সেম প্রশ্ন হবে, সেম ক্যাটাগরি, সো এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য। আচ্ছা, তো এখানে প্রথমে যেটা বলতে হয়, প্রথমে যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে রিটেন রিটেন পরীক্ষা। হ্যাঁ, তো আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে রিটেনের প্রিপারেশন যে ভালো করে নিবে, তার ভাইবার 70% প্রিপারেশন হয়ে যাবে, স্পেশালি বায়োকেমিস্ট্রি অ্যান্ড হচ্ছে ফিজিওলজির ক্ষেত্রে। বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফিজিওলজি রিটেনে যা, ভাইবাতে এক্স্যাক্টলি তা। কয়েকটা দিক সেদিক থাকতে পারে, কিন্তু অ্যানাটমির ক্ষেত্রে ভাইবাতে একটু ব্যাপার আছে, আলাদা করে পড়তে হবে ভাইবার জন্য, কারণ এখানে যেহেতু একটা বোনস আছে, বিসেরা আছে, তো এগুলোর জন্য আলাদা পড়াশোনা করতে হয়। আচ্ছা, তো আমি রিটেনের ব্যাপারে যদি বলি, তাহলে প্রায় এখানে যারা পরীক্ষা দিবেন তাদের প্রায় হাতে 1 মাস মতো সময় আছে। তো 1 মাস সময়ের মধ্যে আপনি যদি ধরেন, এখানে আপনার নভেম্বরে যদি পরীক্ষা হয়, তাহলে আমি ধরে নিচ্ছি প্রায় 1 মাস 10 দিনের মতো পরীক্ষার সময় আছে। তা আপনি 10 দিন, 10 দিন বাদ দেন। 10 দিন কেন বাদ দিবেন? কারণ লাস্টের যে 10 দিন সেটা হচ্ছে প্রথম যে পরীক্ষাটা হবে, এগুলোর জন্য একটু রাখতে হবে। তাহলে এই 1 মাস আপনি কিভাবে আপনি প্রিপারেশনটা নেবেন, আমি যদি এটা একটু বলতে চাই। দেখেন, আপনি এই প্রায় 1.5 বছর ধরে পড়াশোনা যা করেছেন করেছেন, এখন আসলে আর এই মুহূর্তে এসে জানার, এক্সট্রা করে জানার, নতুন করে নিজেকে উদ্ভাবন করার সময়টা নাই। এখন আপনার সময় হচ্ছে আপনি পড়াশোনা করবেন, পরীক্ষা স্পেসিফিক পরীক্ষা পাশ করতে হবে। আপনি অনেক কিছু জানেন, কিন্তু পরীক্ষা পাশ না করলে হবে না। মেডিকেলের নিয়ম হচ্ছে এটা, আপনাকে পাশ করতে হবে। তাহলে আপনার জানার সময়টা শেষ। 1.5 বছর আপনি জেনেছেন অনেক কিছুই। ফিউচারে অন্য শ্রেণীতে উঠলে আপনি অনেক কিছু জানবেন, জাফর ইকবালের মতো বলতেছি। আচ্ছা, যাই হোক, তো এখন আপনি কি করবেন? আপনার জন্য যেটা আমার একদম সবার জন্য যেটা আমার প্রথম পরামর্শ, সেটা হচ্ছে আপনি একটা কমপ্লিমেন্ট প্রথমে কালেক্ট করবেন। কমপ্লিমেন্ট কেন কালেক্ট করবেন? কারণ কমপ্লিমেন্টে বিগত প্রায়, আপনি যদি খেয়াল করেন, প্রায় 7-8 বছরের প্রশ্নগুলো দেওয়া আছে। এবং যে কোনো পরীক্ষায়, যে কোনো প্রফেশনাল পরীক্ষায় প্রায় 80% পড়াশোনা হচ্ছে বিগত বছরগুলো থেকে আসে। সো আপনি যদি শুধুমাত্র কমপ্লিমেন্টের 7-8 বছরগুলো পড়েন, তাহলে আপনি ধরে রাখেন আপনি 80% আপনার কমন পড়বেই। এরপরে কি করতে হবে? এরপরে যেটা করতে হবে, তাহলে আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে কমপ্লিমেন্ট এ টু জেড খুব ভালো করে পড়বেন। আপনি 80% কমন পড়বে। এরপরে আপনি যেটা করবেন, আমি সাবজেক্ট স্পেসিফিক যদি বলি, ধরেন অ্যানাটমি। অ্যানাটমির ক্ষেত্রে প্রিপারেশন নেওয়ার সময় আপনার কলেজে যে কার্ডগুলো হয়েছে, কার্ড পরীক্ষা, তারপর হচ্ছে টার্ম পরীক্ষা, এগুলো অবশ্যই আপনি সলভ করবেন। কারণ যদি আপনার মেডিকেল থেকে প্রশ্ন করা হয়, তাহলে ওই প্রশ্নগুলো অবশ্যই দিয়ে দিবে। কারণ টিচাররা চাই কি? টিচাররা চাই নিজেদের মেডিকেলের স্টুডেন্টরা ভালো করো। যেমন সিএমসি থেকে যদি প্রশ্ন করা হয়, তাহলে সিএমসি যে কার্ড টার্মের প্রশ্ন, টিচার অবশ্যই এখান থেকে দিয়ে দিবে প্রশ্ন। এটা আপনি ধরে রাখেন। তাহলে আপনার কার্ড এবং টার্মের প্রশ্নগুলো আপনি পড়ে ফেলবেন, খুব সুন্দর করে নোট করবেন বা পড়ে ফেলবেন। এটা একটা কথা। 2 নাম্বার হচ্ছে, আমরা বলেছি কমপ্লিমেন্টের যে ব্যাপারগুলো এগুলো পড়বেন। 3 নাম্বার হচ্ছে, ধরেন গাইডে দেখবেন কিছু প্রশ্ন, ধরেন ডিইউতে বা রাজশাহীতে অনেকবার আসে, কিন্তু সিইউতে কখনো আসে নাই। তাহলে যে প্রশ্নগুলো অন্য অন্য জায়গায় অনেকবার আসছে, এগুলো একটু আপনি দেখবেন, স্কিপ করবে না। কিন্তু দেখেন একটা প্রশ্ন ধরেন ডিইউতে 2বার আসছে, এটা সিইউতে আসে নাই, তাহলে এটা দেখার আসলে খুব বেশি প্রয়োজন নাই আমার হাতে যদি সময় না থাকে। কিন্তু অনেকবার আসছে অন্য মেডিকেলে, কিন্তু সিইউতে একবার আসে নাই, তারপরেও ওই জায়গাটা আপনি একটু দেখবেন। স্পেশালি ফিজিওলজির ক্ষেত্রে দেখা যায় অন্য মেডিকেল অনেকবার আসছে এরকম প্রশ্ন, সিইউতে আসে না, কিন্তু তারপর ওটা দিয়ে দেয়। সো ফিজিওলজির ক্ষেত্রে আপনাকে এটা একটু দেখতে হবে। তাহলে এটা একটা কাজ করতে হবে আপনাকে। আচ্ছা, এরপরে হচ্ছে পরীক্ষা পাশের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর আমি মনে করি, সেটা হচ্ছে এমসিকিউ।
এমসিকিউর জন্য এমসিকিউতে দেখবেন টিচাররা বিগত বছরের এগুলো দিয়ে দেয়। আর আপনার কার্ড টার্মের এগুলো যদি আপনি কালেক্ট করেন, কারণ কার্ড টার্মে আমি যতটুকু জানি যে এমসিকিউ প্রশ্নটা নিয়ে ফেলা হয়, সেই ক্ষেত্রে আপনার যতটুকু মনে আছে বা যদি কালেক্ট করতে পারেন তাহলে এটা ভালো। আর বিগত বছরের যে প্রপের এমসিকিউ গুলো এগুলো অবশ্যই সলভ করে যাবেন। আপনি অ্যানাটমিতে দেখবেন আমরা যদি 20টা এমসিকিউ থাকে, 20টার মধ্যে 20টায় কমন পাবেন বিগত বছরের প্রশ্নগুলো থেকে। টিচার একদম কমন দিয়ে দেয়, কারণ যাতে স্টুডেন্টরা ভুল না করে বা স্টুডেন্টরা পারে। এবং এখানে এমসিকিউ এমন এমসিকিউ গুলো দেওয়া হয় যেগুলো ক্লিনিক্যাল রিলিভেন্ট, সো একই এমসিকিউ বারবার পরীক্ষা আসতে থাকে। তাহলে আপনি কমপ্লিমেন্ট থেকে এমসিকিউ গুলো দেখে নেবেন। তো এখানে একটা ব্যাপার হচ্ছে কমপ্লিমেন্ট অনেক সময় এমসিকিউ আনসার ভুল থাকে, যেগুলো ভুল আছে এগুলো আপনি একটু কারেক্ট করে নেবেন, যে কোনো ভাবে একটু কারেক্ট করতে হবে। ম্যাক্সিমাম না, কয়েকটা ভুল আছে, যেগুলো কয়েকটা ভুল আছে এগুলো আপনি একটু নিজ দায়িত্বে অথবা ফ্রেন্ডের মাধ্যমে এগুলো একটু আপনাকে কারেক্ট করে নিতে হবে। আচ্ছা, তাহলে আমি যদি একটু সামারাইজ করি, আমি বলেছি যে আপনাকে কমপ্লিমেন্টের বিগত 5, 6, 7 বছরের প্রশ্ন দেখতে হবে। 2 নাম্বার বলেছি আপনার যে মেডিকেলের যে কার্ড টার্ম এই প্রশ্নগুলো দেখতে হবে। আর 3 নাম্বার বলেছি এমসিকিউতে একটু ফোকাস দিতে হবে। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি রিটেনের আপনার আপনার হচ্ছে প্রিপারেশন হয়ে যাবে। আর বলেছি রিটেনের প্রিপারেশন আপনার হচ্ছে ভাইভাতে প্রায় 70% কভার করে দিবে। আরেকটা কাজ করবেন, দেখবেন রিটেনে কিছু প্রশ্ন আসে যে ফিগার রাখতে বলে, ড্রয়াল লেভেল বলে। তো এরকম আপনি যেটা করবেন, আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে ফিগার গুলোর জন্য একটা খাতা রেখেছি আলাদা করে। তো এই খাতায় কি করেছি, প্রতিদিন প্র্যাকটিস করেছি। কারণ আপনার পরীক্ষা আপনি ধরেন একটা ফিগার অনেক সুন্দর করে রাখলেন, 10 মিনিট পার করলেন, হবে? কারণ আপনার সময় তো একটু নাই, তো এত সময় নাই। তাই এত সময় না থাকলে আপনাকে ফিগার তো আপনি যদি প্রথম পরীক্ষার হলে গিয়ে প্রথমবার আঁকেন তাহলে এটা তো অবশ্যই 10-15 মিনিট লেগে যাবে। তাহলে আপনি 3 নম্বরের জন্য 10-15 মিনিট প্রয়োজন নাই। সো আপনি যেই ফিগার গুলো দেখবেন, যেমন ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট অফ দ্য লাং, তারপর হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস, এগুলো বারবার আসে। তো আপনি এগুলো বারবার যেগুলো আসে এগুলো বারবার করে যান, পাশে প্র্যাকটিস করেন। আপনি এমন ভাবে যে কোনো টেকনিক বের করেন, এগুলো অনেক টেকনিক আছে, একদম ইজি লেখা যায়। আপনি এমন ভাবে টেকনিকটা ফলো করেন যাতে এগুলো 2 মিনিট 3 মিনিটের মধ্যে আঁকতে পারেন। তাহলে আপনি যখন এই প্রশ্নগুলো কমন আসবে, ড্রয়াল লেভেল এগুলো পরীক্ষা আসবে, যখন কমন আসবে, যখন আপনার প্রশ্নটা কমন, তখন আপনি খুব তাড়াতাড়ি আনসারটা করতে পারবেন, আপনার কনফিডেন্সটা বেড়ে যাবে। তাহলে আপনি ফিগার যেগুলো আসে, যে আপনার ফিজিওলজি, অ্যানাটমিতে বেশি ফিগার আসে, ফিজিওলজি, অ্যানাটমি, তারপর বায়োকেমিস্ট্রি, যে ফিগারগুলো ড্রয়াল লেভেল দিয়ে আসে এগুলোর জন্য ছোট একটা খাতা বানান, ওইখানে এগুলো প্রতিদিন প্র্যাকটিস করতে থাকেন। তো এটা আপনার অনেক কাজে দিবে। আচ্ছা, তাহলে ফিগারের ব্যাপারটা আমি বললাম। আর আরেকটা বিষয় হচ্ছে, দেখেন অনেক প্রশ্ন আসে যে বারবার আসে, প্রশ্নগুলো অনেক বড়, গাইডে অনেক বড় লেখা। তা আপনি আপনার একটা প্রশ্নের জন্য তো এত সময় পাবেন না। তো দেখা যায় বারবার প্রশ্ন আসে, গাইডেও আনসারটা অনেক বড়, আপনি লিখতে গেলে এত লেখা লিখতে পারবেন না। এই প্রশ্নগুলো কেটে, এরকম কিছু কিছু প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে, এই প্রশ্নগুলো ক্ষেত্রে আপনার যেহেতু এখন সময় আছে, আমি বলে দিচ্ছি কি করবেন। আপনি এরকম প্রশ্নগুলো আগে এক জায়গায় নিয়ে আসবেন। এরকম কয়টা প্রশ্ন আছে যেগুলো 10টা বা 15টা প্রশ্ন, এর চেয়ে বেশি না, 3টা সাবজেক্ট মিলে 10টা বা 15টা প্রশ্ন আসে এরকম, যে বারবার আসে, আনসার গুলো অনেক বড়, আপনি সবকিছু লিখতে পারবেন না। এক্ষেত্রে যেটা কাজ সেটা হচ্ছে আপনি এই 1 মাসের মধ্যে এটা করে নিবেন, এই প্রশ্নগুলো এক জায়গায় আনবেন, তারপর প্রশ্নগুলোর আনসার আপনি পয়েন্ট আকারে লিখবেন। অনেক বড় লেখা, প্যারাগ্রাফ, আপনি প্যারাগ্রাফ পরীক্ষা লিখলে নাম্বার পাবেন না, টিচাররা এত প্যারাগ্রাফ পড়ার সময় নেই। তা আপনি পয়েন্ট আকারে যে কোনো আনসার পয়েন্ট আকারে, ফ্লো চার্ট আকারে যদি লিখতে পারেন তাহলে নাম্বার বেশি, বুঝছেন না? তাহলে এই যে বড় প্রশ্নগুলো আপনি ছোট করে আপনার নিজের মতো করে একটা আনসার তৈরি করে ফেলবেন, পরীক্ষা আসলে আপনি এটাই লিখবেন। এটা হচ্ছে একটা বিষয়। আর এই 1 মাসের মধ্যে আমি যখন আপনাদের মতো ছিলাম তখন একটা কাজ করেছি, সেটা হচ্ছে কোন একটা টপিক পড়ার পরে, সাপোজ আমি আজকে জেনারেল ফিজিওলজি পড়লাম, জেনারেল ফিজিওলজি তাহলে আমার পড়া শেষ, গাইড বা যে কোনো জায়গায় আমি পড়লাম, পড়ার পরে আমি ওই দিন রাতে, মানে যখন পড়া হয়ে যাবে ওই দিন রাতে আমি হচ্ছে চোখ বন্ধ করে দাগাইতাম, কারণ আমি নিজের জায়গায়, তাহলে এটা তো একটা ইয়া হয়ে যাবে। তো আমি চোখ বন্ধ করে কমপ্লিমেন্ট থেকে কিছু প্রশ্ন দাগিয়ে, যে হ্যাঁ আমি এই প্রশ্নগুলোর উপর পরীক্ষা দিব, তাহলে আমি এরকম 5টা বা 6টা প্রশ্ন সিলেক্ট করতাম, একটা স্পেসিফিক টাইম সিলেক্ট করতাম, তাহলে 1 ঘন্টার মধ্যে আমি এতটা প্রশ্ন লিখবো। তাহলে এর ক্ষেত্রে কি হয়, আমাদের অনেক সময় দেখা যায় যে, আমার ক্ষেত্রে যেটা হয়তো, আমি পরীক্ষায় আসলে সবগুলো প্রশ্ন আনসার করতে পারতাম না, স্পেশালি ফিজিওলজি, কারণ এগুলো এত বেশি লেখা, তো লেখায় লিখতে লিখতে মানে সবগুলো আনসার করা যায় না। আমরা পরীক্ষা পাশের জন্য সবগুলো আনসার, সবগুলো পরীক্ষার প্রশ্ন আমরা যে কোনো ভাবে টাচ করে দিয়ে আসতে হবে, এটা একটা ওয়ে। আপনি যদি না লিখেন তা টিচার নাম্বার কোত্থেকে দিবে? তাহলে পরীক্ষায় সবগুলো আনসার, মানে এটা হচ্ছে যুগ যুগ ধরে সিনিয়র একটা পরামর্শ দিলে একটা পরামর্শ এটাই, যে আপনি সবগুলা প্রশ্নের আনসার লিখে আসতে হবে। তো সেক্ষেত্রে যাদের লেখা একটু স্লো, বা যারা অনেক কিছু লেখেন কিন্তু সবগুলো কভার করতে পারেন না, এক্ষেত্রে মানে আমি অনেক কিছু লিখতাম,
তো যার কারণে প্রথমে একটু বেশি সুন্দর লিখতে যেয়ে বড় লিখতে যেয়ে লাস্টে আনসার করতে পারতাম না একটা দুইটা, তো ঝামেলা হয়ে যায়। তো এক্ষেত্রে যেটা করতে হবে, আমি যেটা করেছি সেটা হচ্ছে একটা টপিকের পরে আমি নিজের কাছে নিজে পরীক্ষা দিয়েছি একটা সময় স্পেসিফিক টাইম ধরে। এটা খুবই কাজে দিয়েছে এবং আমি যে পরীক্ষাগুলো দিয়েছি এখান থেকে অনেকগুলো প্রশ্ন প্রফে কমন চলে আসলো আর কি। আচ্ছা যাই হোক, তাহলে আমি বলেছি আপনি কিভাবে পরামর্শ প্রিপারেশনটা নেবেন এই সময়ে। তাহলে আপনি রিটার্নটা এভাবে দিবেন। রিটার্ন দেওয়ার সময় আরেকটা বিষয় আমি একটু বলি, আপনি পরীক্ষা যখন দিবেন তখন আপনার তো দুইটা গ্রুপ থাকবে। তো এটা সবার ক্ষেত্রে নাও হতে পারে, তবে আমি যেটা স্পেশালি বলতে চাই আর কি, 2টা বা 3টা গ্রুপ থাকে হয়তো এখন। তা আপনার গ্রুপগুলো কিন্তু আলাদা। ধরেন গ্রুপ এ কাটবে একজন টিচার, গ্রুপ বি কাটবে অন্যজন টিচার, তাহলে কিন্তু আলাদা। এখন আমরা কি করি, আমরা ধরেন গ্রুপ এ লিখছি, অনেকের লেখা কিরকম হয়, প্রথমে লেখা সুন্দর থাকে, সবার তো এ টু জেড লেখা একদম সেম কনসিস্টেন্ট থাকবে না। আপনার দেখবেন যে আপনার প্রথমে প্রশ্নগুলো সুন্দর হচ্ছে, এরপর আস্তে আস্তে লেখাগুলো আপনি নিজেও বুঝবেন না। আমার নিজের ক্ষেত্রে এরকম, ম্যাক্সিমাম এরকম আসলে। তাহলে আপনি যেটা করবেন, তো গ্রুপ এ যে কাটবে, গ্রুপ বি তো সে কাটবে না। তাহলে আপনি গ্রুপ এ খুব সুন্দর করে লিখলেন, গ্রুপ বি আপনি লিখলেন, আপনি নিজে বুঝতেছেন না, তাহলে যে কাটবে খাতা আপনার, সে কি দিবে, নাম্বার কম দিবে। তাহলে এই ক্ষেত্রে যেটা মানে আমার পরামর্শ সেটা হচ্ছে, আপনি পরীক্ষা লেখার সময়, আমি একসাথে বলে দিচ্ছি পরীক্ষার ব্যাপারটা, লেখার সময় হচ্ছে গ্রুপ এ থেকে প্রথম 2টা লিখে ফেললেন, ঠিক সেম আপনি হচ্ছে ওই টাইমে খাতাগুলো কিন্তু আলাদা করা যায়, গ্রুপ বি থেকে 2টা লিখে ফেলবেন। তাহলে যেহেতু আপনি প্রথমে লিখতেছেন গ্রুপ এ গ্রুপ বি, দুদিকে দুইটা দুইটা প্রশ্ন লিখছেন, তাহলে এগুলো যেহেতু প্রথমে লিখছেন, তাহলে আপনার লেখাগুলো মোটামুটি সুন্দর হবে। এরপরে বাকিগুলো আপনি যেভাবে লিখেন সমস্যা নেই, কিন্তু আপনি ফুল আনসার করে দিয়ে আসতে হবে, লেখা সুন্দর হোক বা যেরকমই হোক, ফুল আনসার করে দিয়ে আসতে হবে। অ্যানাটমির ক্ষেত্রে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনাকে পরীক্ষায় প্রশ্নে ড্র অ্যান্ড লেভেল বললে তো আপনি অবশ্যই সুন্দর করে ফিগারটা আঁকবেন। আর যাদের ফিগার খুব বেশি সুন্দর না, অনেকে কি করে, অনেকে হচ্ছে আবার আমরা হচ্ছে রং পেন্সিল, তারপর অনেক দরকার নাই, আপনি নার পাকার জন্য একটা হচ্ছে আবার নীল রাখবেন, আর্টারির জন্য লাল, এগুলো প্রয়োজন নাই। আমি এগুলো না করে অনার্স পাইছি অ্যানাটমিতে, এগুলো প্রয়োজন নেই আসলে। আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিটা প্রশ্নে বলুক বা না বলুক, আপনি হচ্ছে একটা ফিগার রেখে দিবেন। বইয়ে না থাকলেও ফিগার একটা রেখে দিবেন, নিজে বানাই একটা ফিগার রেখে দিবেন। আমি নিজে এরকম করছি, বইয়ে নাই, নিজে একটা বানাই ফিগার রেখে দিছি। সো আপনি বিষয়টা হচ্ছে এরকম, অ্যানাটমিতে হচ্ছে আপনি প্রশ্ন শুরু করবেন ফিগার দিয়ে। ফিগার খুব বেশি সুন্দর হতে হবে এমন না, লেভেলিংটা একটু করবেন যে বোঝা যাচ্ছে, হ্যাঁ এটা কি বোঝা যাচ্ছে, এটা জাস্ট লেভেলিংটা আপনার একটু করতে হবে ভালো করে। এটা একটু করবেন, এটা করতে পারলে আপনার নাম্বার খুব ভালো আসবে অ্যানাটমিতে। অনেক বেশি লেখা, আপনি এত লেখা তো লিখতে পারবেন না, ফিগার রেখে দিলে মোটামুটি আপনাকে নাম্বার দিবে। তো ফিগার রাখবেন, নিচে 2-3টা লাইন স্পেসিফিক, একদম স্পেসিফিক লাইন। আপনি অনেক বেশি গাইডে অনেক বেশি লেখা আছে, গাইড যে লিখছো তো আপনি তো এগুলো গাইডের পড়াগুলো লিখতে পারবেন না বইয়ে, পরীক্ষাতে অনেক লম্বা, এত লম্বা আপনি লিখতে পারবেন। এখানে দেখবেন যে স্পেসিফিক যে টু দা পয়েন্ট লাইন হচ্ছে 2টা, তা আপনি এত লম্বা লাইন তো লিখতে পারবেন না। সো ফিগার থাকবেন ছোট করে, তারপর হচ্ছে যে স্পেসিফিক যে 2-3টা লাইন ওগুলো লিখে দিবেন, টিচার এগুলোই দেখে, তখন আপনাকে নাম্বার একদম ফুল নাম্বার দিয়ে দিবেন। আচ্ছা, এটা একটা বিষয়। তাহলে আমি অ্যানাটমির ক্ষেত্রে এটা একটু ফলো করবেন। ফিজিওলজির ক্ষেত্রে আপনি ট্রাই করবেন ফ্লো চার্ট আকারে প্রশ্নগুলো লিখতে। ফ্লো চার্ট, তারপর হচ্ছে ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি দুইটা ক্ষেত্রে ফ্লো চার্ট, তারপর হচ্ছে পয়েন্ট আকারে লিখলে একটু সুন্দর লাগে, জিনিসগুলো দেখতে ভালো লাগে, চোখে সুন্দর লাগলে নাম্বারও সুন্দর করে দিবে আর কি টিচাররা। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় আপনার ফিজিওলজি বায়োকেমিস্ট্রি এগুলোতে কিছু প্রশ্ন থাকে, যেগুলো প্রশ্ন হচ্ছে মানে কলেজ স্পেসিফিক। আপনার ধরেন সিএমসি তে দেখবেন কিছু প্রশ্ন এরকম আছে, যেমন আমি যদি বলি সিএমসি তে দেখবেন আপনার হচ্ছে যে হার্টের যে ফেজ গুলো আছে, কার্ডিয়াক যে ফেজ, গাড়িতে লেখা আছে আপনার হচ্ছে কি সিস্টোল ডায়াস্টোল করে এরকম ফেজ দেওয়া আছে। আপনি যদি এগুলো এভাবে লিখেন তাহলে আপনাকে 0 দিবে, এবং আপনার এই প্রশ্নের উত্তরটা দেখে টিচাররা বলবে যে সে আসলে কিছু পড়ে নাই। বাকি প্রশ্নগুলো আপনি যদি ভালো লিখেন ওইগুলো খুব বেশি পড়ে দেখবে না, আপনার একটা প্রশ্ন দেখে বলবো যে সে গাইড পড়ে আসছে। সবাই তো গাইড পড়ে যায়, কিন্তু আপনি টেকনিক্যালি লিখবেন। তো এগুলো যে প্রশ্নগুলো কমপ্লিমেন্ট এবং গাইড দুই দিকে দেখবেন যে ভিন্নতা আছে, আপনি অবশ্যই কমপ্লিমেন্ট ফলো করবেন। কমপ্লিমেন্ট এগুলো এমন ভাবে দেওয়া, চট্টগ্রাম মেডিকেলের যারা টিচার ছিল প্রফেসর আগের বা এখন যারা আছে, তাদের যে লেকচার বা তারা যেভাবে বলেছে প্রশ্নগুলো লিখতে, ওইভাবেই দেওয়া। সো আপনি কমপ্লিমেন্টটা ফলো করবেন। আচ্ছা, তাহলে বললাম আমি রিটেনের ব্যাপারটা গেল। এখন আসুন ভাইবার ক্ষেত্রে আপনি কি করবেন। ভাইবার ক্ষেত্রে যদি অ্যানাটমি দিয়ে শুরু করি, অ্যানাটমি তো আলাদা আলাদা কার্ড থাকে। তো অনেক সময় যে কার্ড পরীক্ষার আগের দিন হচ্ছে দাদুকে মানে কিছু একটা দিলে, এটা সবাই করে, আপনিও করবেন, যে আপনাকে কার্ড বলে দিবে। কিন্তু
কার্ড আসলে টিচাররাও জানে, আপনিও জানেন এগুলো সমস্যা। তো টিচাররা অনেক সময় চেঞ্জ করে দেয়। আপনার এক্সটার্নাল যে আসবে সে যদি একটু ঝামেলা টাইপের হয় সে চেঞ্জ করে দিবে। যেমন আমার ক্ষেত্রে আমি যে সিক্স সেম আমিও নিয়েছি, সবাই নিচ্ছে, আমি না নিলে আবার ব্যাপারটা হচ্ছে না। তো তো নিলাম, কিন্তু আমাদের আগের দিন হচ্ছে টিচাররা বুঝতে পারছে, মানে এক্সটার্নাল যে আসছে সে বুঝতে পারছে যে একটা সিরিয়াল মেনটেন করতেছে, সবাই একটা একটা কার্ড সিরিয়ালে তুলতেছে। সে কি করছে, সুন্দর করে কার্ডগুলো চেঞ্জ করেছে। কার্ড চেঞ্জ করে দেওয়ার পরে তখন আর মানে যেহেতু কার্ড চেঞ্জ হয়ে গেছে, তাহলে যে যে কার্ডে যেটা ছিল সে সেটা পড়ে গেছে, এখন কার্ড যেহেতু চেঞ্জ হয়ে গেছে সে পারতেছে না, এরকম হয়ে গেছে। তো আমার সময় আমি আর কার্ড আর ফলো করে যাই নাই। তো এরকম আর কি। তো আপনি যদি এরকম কার্ড এগুলো দেখবেন ঠিক আছে, কিন্তু মোটামুটি ভাইবার জন্য একটু প্রিপারেশন নিয়ে যাবেন। আর আপনার মেডিকেলে ফার্স্ট প্রপে, স্পেশালি ফার্স্ট প্রপের ক্ষেত্রে যদি বলতে হয়, ফেলটা হয় খুব বেশি করে রিটেনে। আপনি রিটেনে পাস করতে পারলে ভাইভাতে আপনাকে ফেল এত বেশি দেয় না। টিচাররা চায় না যে একজন স্টুডেন্টকে ভাইভাতে ফেল করা দিবে। ভাইভাতে মোটামুটি সবাইকে পাস দিয়ে দেয়, আপনি না পারলে মোটামুটি পাস করা দেয়, কিছু একটা বলতে পারলে পাস করা দিবে। তাহলে ভাইবার ক্ষেত্রে আপনার অ্যানাটমিতে আপনার ভিসারা, তারপর হচ্ছে যে বোনস, এগুলোর জন্য একটা ব্যাপার আছে। আর অ্যানাটমিতে একটা জিনিস খেয়াল করবেন, আপনাদের হিস্টোলজির সময় হিস্টোলজিতে একটা আপনার হচ্ছে ফিগার রাখতে হয় মাইক্রোস্কোপের নিচে দেখে। তো এটা মাইক্রোস্কোপের নিচে, এটা আপনিও বুঝেন নাই, আপনিও বুঝবেন না, আমিও বুঝি নাই, কেউ আসলে বুঝে না। মাইক্রোস্কোপের নিচে সবগুলো একই মনে হয়। তো এটা অবশ্যই দরকার। আপনার হচ্ছে আপনার যে রুমে পরীক্ষা হবে ওই রুমে যে দাদু, উনি হচ্ছে এর আগের দিন এগুলো দিয়ে দিবে। আপনার ভাগ্যে যেটা পড়বে সেটা আপনি এর আগের দিন জানতে পারবেন। তাহলে ধরেন আপনার থাইরয়েড পড়ছে, আপনার থাইরয়েড ফিগার থাকতে হবে। তাহলে আপনি এই যে জাস্ট একটা টপিক আপনি জানেন, আপনার যেটা পড়বে সেটা, তাহলে এটা একটু ভালো করে পড়ে যান। ঠিক আছে, আপনি বাকিগুলো না পড়েন, কিন্তু এটা ভালো করে পড়ে যান। আপনি জানেন যে আপনার থাইরয়েড চিত্রটা আসবে। তো এক্ষেত্রে যেটা আমার পরামর্শ সেটা হচ্ছে, আপনি যে ফিগারটা আঁকবেন, ফিগারটা আপনাকে আঁকতে হবে হিস্টোলজিতে। যে ফিগারটা আঁকবেন এটা অবশ্যই কোনো একটা ভালো বই থেকে আঁকবেন, গাইড বা আপনার যে কোনো জায়গা থেকে আঁকবেন না, এটা অবশ্যই একটা ভালো বই থেকে আঁকবেন। যেমন আমার যে রুম, আমার রুমে হচ্ছে আপনার মোটামুটি সবাই ফিগার যেগুলো আঁকছিল। তো ফিগার রাখার পরে আপনার হচ্ছে আমাদের যে ম্যাডাম, উর্মিলা ম্যাডাম ছিল, মানে সবাইকে মোটামুটি জারে দিয়েছে, কারণ ফিগার গুলো ভালো হয়নি। তো আমি ফিগার যেটা আঁকছিলাম ওটা হচ্ছে বই থেকে আঁকছিলাম, গুণাসাগরের একটা বই আছে, ওই বই থেকে আঁকছিলাম আর কি। তো ম্যাডাম খুব খুশি হয়েছে, ঠিক এই জন্য হয়তো নাম্বার একটু ভালো দিছে। তো আপনি ট্রাই করবেন যে আপনার যেহেতু একটাই ফিগার, আপনি জানেন কালকে কি আসবে, সো ফিগারটা একটু ভালো করে কয়েকটা বই ঘেটে, যে বইয়ে একদম ভালো দেওয়া আছে ওইটা আপনি হচ্ছে পরীক্ষায় আঁকবেন। এটা একটা বিষয়। আর হচ্ছে আপনার সারফেস মার্কিং থাকে, ওগুলো খুব বেশি কঠিন না, ওগুলো আপনার দাদু যে থাকবে সেও অনেক সময় আপনাকে বলে দিবে যে কোথায় হাত দিতে হবে। ঠিক আছে, সারফেস মার্কিং খুব বেশি আসলে টেনশন নেওয়ার কিছুই নাই। আর অস্পির জন্য, অস্পিটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, অস্পিতেও খুব বেশি টেনশন করার প্রয়োজন নাই। বিগত বছরে যে প্রশ্নগুলো আছে আপনি অস্পিতে এগুলো দেখে যাবেন, পরীক্ষায় আসলে খুব বেশি চেঞ্জ করে না। অস্পির বিভিন্ন বই পাওয়া যায়, ওগুলো একটু দেখবেন, যে মাইকার্ডিয়ামে একটা বই পাওয়া যায় অস্পির জন্য, ওইটাও দেখতে পারেন। আমরা ওইগুলো দেখছিলাম আর কি, অর্থাৎ বিগত বছরের যে প্রশ্নগুলো আছে আপনি ওগুলোই দেখে যাবেন অস্পির জন্য, প্রতিটা সাবজেক্ট আর কি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি। আর টিচার অনেক সময় আপনার পরীক্ষার 5 মিনিট আগে করে বলে দেয়, টিচার দাদু ওরা বলে দেয়, তখন আপনি দেখে ফেলতে পারবেন। খুব বেশি আসলে এগুলো প্যারা খাওয়ার কিছু নেই। আপনি এখানে রিটেন পরীক্ষাটা একটু ভালো করে দিবেন। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি যদি একটু সামারি করি, রিটেনের জন্য 1 মাস আপনি কি কি করবেন। আপনি হচ্ছে বিগত বছরের 5, 6, 7 বছরের অ্যাটলিস্ট যেগুলো পারেন সবগুলো কমপ্লিমেন্টটা আপনার মেইন ফোকাসে রাখবেন, সবগুলো একটু পড়বেন। তারপর হচ্ছে আপনার যে আমি বলেছি যে আপনার যে ফিগার গুলো পরীক্ষা আসে বারবার, ওগুলো একটা খাতা, ওগুলোর জন্য একটা খাতা বানাবেন, ওগুলো প্রতিদিন প্র্যাকটিস করবেন যাতে পরীক্ষা হলে খুব তাড়াতাড়ি রাখতে পারেন। এরপরে বলেছি যে আপনার যে প্রশ্নগুলো অনেক বড় বড় আনসার, পরীক্ষা হলে আপনি অল্প সময় লিখতে পারবেন না, ওগুলো নিজের মতো করে ছোট করে গুছিয়ে নেবেন। সব কথা আসবে কিন্তু ছোট করে গুছিয়ে নেবেন, পয়েন্ট আকারে করে নেবেন। আচ্ছা, তাহলে এগুলো যদি করতে পারেন আপনি রিটেনটা খুব ভালো করে হবে। এমসিকিউটা একটু দেখবেন, অবশ্যই বিগত বছর এমসিকিউ কমপ্লিমেন্টে দেওয়া আছে, যেগুলো কয়েকটা ভুল আছে ওগুলো একটু শুধরে নেবেন, এমসিকিউ দেখবেন। আর এগুলাই পরীক্ষার ইন টোটাল হচ্ছে এগুলা। এগুলোর বাইরে আপনি, যে আমি বলেছি যে আপনার ধরেন অন্য মেডিকেলে যে প্রশ্নগুলো বারবার আসছে, অনেকবার আসছে, ওগুলো একবার দেখবেন। স্পেশাল হচ্ছে ফিজিওলজির ক্ষেত্রে অনেক সময় দিয়ে দেয়, তো এগুলো একটু দেখবেন। ঠিক আছে, তো যারা অনেক বেশি পড়ে যায়, মানে ধরেন আপনি পুরো গাইড পড়ে গেছেন, দেখবেন যে পরীক্ষা হলে আসলে সবচেয়ে বেশি কষ্টের বিষয় হচ্ছে কি জানেন, সবচেয়ে বেশি কষ্টের বিষয় হচ্ছে আপনি এই প্রশ্নটা দেখছেন আগে কোন এক সময় কোন এক বছর পড়ছেন, কিন্তু এখন পারতেছেন না।
কমন প্রশ্ন আপনার, কিন্তু আপনি পাচ্ছেন না, কারণ আপনি এটা মাঝখানে আর রিভাইজ দেন নাই। তাহলে আপনি ততটুকুই পড়বেন যতটুকু রিভাইজ দিতে পারেন, এটা একটা কথা। ঠিক আছে? তাহলে সবকিছু পড়তে গেলে আসলে আপনি কোনোটাই মাথায় থাকবে না। পড়া লাগতেছে, কিন্তু পড়া অনেক বেশি এখানে। ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অনেক পড়া। সো আপনার সিলেক্টিভ পড়াশোনা করতে হবে। বিগত বছরের আম যে পরীক্ষা যেগুলো আসছে সেগুলো দেখবেন, খুব ভালো করে এগুলো দেখবেন। এগুলো দেখে যদি আপনার সময় থাকে তখন, সময় কিন্তু থাকে না। এগুলো মুখস্থ করতে আসলে টাইম চলে যাবে। তো ঠিক আছে, সবার জন্য আসলে শুভকামনা। আম সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।